আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15/7/2024 তারিখ। মূল্যায়ন প্রশ্ন ও উত্তর পর্ব 3, ঠিক আছে। তো ইতিমধ্যে তোমাদের দুটি প্রশ্ন বা মূল্যায়ন প্রশ্ন একের সাথে উত্তরগুলো দেওয়া আছে দুটি ভিডিওর মধ্যে। অবশ্যই ওই দুটি ভিডিও অবশ্যই দেখবা। তো দেখো, তোমাদের জন্য শুরুতে একটি একক কাজ রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রশ্নটা দেখা হচ্ছে সমাজ জীবনের উপর পরিবেশের প্রভাব তুলে ধরা, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, এবং এরকম প্রশ্ন কিন্তু তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু আছে, ঠিক আছে। অর্থাৎ এর রিলেটেড প্রশ্ন অবশ্যই তোমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে। তো দেখো, সমাজ জীবনের উপর পরিবেশের প্রভাব তুলে ধরা। উত্তর: ভূমিকা। সমাজ জীবন কিছু মূল উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই মৌল উপাদান দ্বারাই মূলত সমাজ জীবন পরিচালিত হয়ে থাকে। তবে সমাজ জীবন একদিকে যেমন ভৌগোলিক দিক দিয়ে প্রভাবিত হয়, তেমনি কখনো না বংশগতি বা জৈবিক উপাদান দ্বারা প্রভাবিত হতে পারে। তবে সমাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্কৃতি বা কীর্তকৌশল। তাহলে দেখা যাচ্ছে কিছু মৌলিক উপাদান সমাজ জীবনকে কঠিন পদার্থ নির্দেশনা যেমন দান করে, তেমনি সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। কাজেই আমরা বুঝতে পারলাম যে সমাজ জীবনে পরিবেশের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব রয়েছে। তো তারপর বাকি অংশ আমরা একটু দেখি, যেমন কি কি রয়েছে। যেমন জনসংখ্যার বন্টন, ঠিক আছে। তো ভৌগোলিক পরিবেশে জনসংখ্যার বন্টন ও সভ্যতার বিকাশে যথেষ্ট ভৌগোলিকভাবে সমৃদ্ধ এবং মানুষ যেখানে সহজ জীবিকা অর্জন করতে পারে সেসব অঞ্চলে সমৃদ্ধ সভ্যতা গড়ে ওঠে, ঠিক আছে। নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতা, সিন্ধু নদের অববাহিকায় সিন্ধু সভ্যতা এবং এর অন্যতম উদাহরণ। আবার যেসব অঞ্চলে দু মরুভূমি সেসব অঞ্চলে জনসংখ্যা বন্টন যেমন কম, তেমনি সেখানে সভ্যতার বিকাশও তেমনি ঘটেনি, ঠিক আছে। তো যাই হোক, এখানে যেটি বোঝাইছে যে যেসব অঞ্চলে আসলে রয়েছে, মরুভূমি রয়েছে, সেসব অঞ্চলে আসলে জনসংখ্যার যে বন্টন এটা আসলে একটু কম, ঠিক আছে। আর সভ্যতা, তারপর 2 নম্বরটা দেখি যে সাংস্কৃতিক প্রভাব। তো ভৌগোলিক পরিবেশের উপর বিভিন্ন দেশের সভ্যতা সংস্কৃতি ব্যাপকভাবে সমাজ জীবনকে প্রভাবিত করে থাকে। তো ভৌগোলিক কারণে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদানের সাথে আমেরিকার সংস্কৃতির ধরন এক নয়, বিদায় এক দেশের সংস্কৃতি অন্য দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না, ঠিক আছে। কাজের বিষয়টি হচ্ছে যে ভৌগোলিক পরিবেশগতভাবে দেখা যাচ্ছে এক অঞ্চলের যে সংস্কৃতি বা রীতিনীতি রয়েছে আরেক অঞ্চলের সাথে কি এটা মিলবে না। যেমন কোনটা বলা হয়েছে, বাংলাদেশের গ্রামীণ যে সংস্কৃতি রয়েছে বা রয়েছে এটার সাথে কিন্তু আমেরিকার যে সংস্কৃতি বা রয়েছে এটা কিন্তু মিলবে না, এটাই স্বাভাবিক। তো যাক, তারপর দেখো 3 নম্বরটা অর্থনীতি। তো জীবিকার প্রয়োজনীয় ফসল উৎপাদনের জন্য চাই উপযোগী আবহাওয়া, জলবায়ু তথা পরিমিত বৃষ্টিপাত, তাপমাত্রা। নানা ধরনের ফসলের জন্য প্রয়োজন হয় নানা ধরনের ভৌগোলিক পরিবেশ, কেন মাটি জলবায়ুর বৈশিষ্ট্যের উপর ফসলের ধরন, প্রকৃতি, গুণগত মান নির্ভর করে। সুতরাং ফসলের উপর ভিত্তি করে আগেকার অর্থনীতি তথা সামাজিক জীবন গড়ে ওঠে। তো বিষয়টি অর্থনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিমিত বৃষ্টিপাত বা পরিমিত যে তাপমাত্রা, আবহাওয়া, জলবায়ু, ঠিক আছে, এগুলো যদি ঠিক থাকে তাহলে দেখা যাচ্ছে যে ফসল যে উৎপাদন সেটা কিন্তু সঠিকভাবে হয়, অন্যথায় কিন্তু হবে না, ঠিক আছে। নরগাষ্ঠীগত বৈশিষ্ট্য ভৌগোলিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বিশ্বের বিভিন্ন দেশে জনসমষ্টিকে লক্ষ্য করলে দেখা যায় যে বাহ্যিক আকৃতির দিক থেকে সকল মানুষ সমান নয়। সাধারণত শীত প্রধান দেশের মানুষের শ্বেতবর্ণের এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলের মানুষের কৃষ্ণবর্ণের হয়ে থাকে, ঠিক আছে। মূলত ভৌগোলিক উপাদানের ক্ষেত্রে প্রত্যক্ষ দায়ী। এখানে যেটি বলা হয়েছে যে শীত অঞ্চল সেগুলো মানুষ হয় শ্বেতবর্ণের, আর গ্রীষ্ম অঞ্চলের মানুষ হয় কৃষ্ণবর্ণের, ঠিক আছে। অর্থাৎ যে অঞ্চলে বা যে এলাকায় শীত অঞ্চল আবহাওয়া ঠান্ডা থাকে, শীত বেশিরভাগ থাকে, সেগুলো মানুষের যে রং এটি আসলো স্বাভাবিক হয় আসলো শ্বেতবর্ণের, এবং যেসব এলাকায় গ্রীষ্মকালীন সেগুলো এই কৃষ্ণবর্ণের হয়ে থাকে, ঠিক আছে। তো যাক, তারপর দেখো 5 নম্বর যে অপরাধ প্রবণতা বৃদ্ধির পিছনে ভৌগোলিক উপাদানকে দায়ী করা হয়। সমাজবিজ্ঞানে লম্ব্রসা এর মতে সমতল অঞ্চলের চেয়ে পাহাড়ি পার্বত্য এলাকায় অপরাধ তুলনামূলকভাবে বেশি।
মানে পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে অপরাধ একটু বেশি হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে, এসব এলাকায় কিন্তু অপরাধমূলক একটু বেশি। এটা কারণ কি? কারণ সমতল অঞ্চলের তুলনায় পাহাড়ি পার্বত্য অঞ্চলের ধর্ষণ অপরাধ ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ কম, ঠিক আছে। তো যাই হোক, তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। প্রশ্ন: মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা তুলে ধরো, ঠিক আছে। মানুষের পেশার সাথে, অথবা এখানে একটি প্রশ্ন রেখেছি খুবই গুরুত্বপূর্ণ, দেখো, ইতিহাসের সাথে ভূগোলের সম্পর্ক আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই প্রশ্নটা দেখো, ইতিহাসের সাথে ভূগোলের সম্পর্ক আলোচনা করে, মানে ইতিহাসের সাথে ভূগোলের সম্পর্কটা কি এটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও সমাজবিজ্ঞান এবং ইতিহাস ও অর্থনীতির সাথে যেরূপ সম্পর্ক বিদ্যমান, কার্যত ইতিহাস ও ভূগোলের মধ্যকার সম্পর্ক তার চেয়েও ঘনিষ্ঠ, ঠিক আছে। অর্থাৎ সকল বিজ্ঞানের সাথে কিন্তু ইতিহাসের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে এই ভূগোলের সাথে। ইতিহাসের মূল উপজীব্য মানুষ, তার সমাজ সভ্যতা, ভূগোলের মূল উপজীব্য ভূপ্রকৃতি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নদ নদী, জলবায়ু, আবহাওয়া, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিষুবরেখা প্রভৃতি দ্বারা নিয়ন্ত্রিত অথবা প্রভাবিত হয়। ইতিহাসের জনক হেরোডোটাস ভূগোল এবং ইতিহাসের সম্পৃক্ততার কথা অতি গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। তিনি এশিয়া মাইনর, ঠিক আছে, মিশর সহ অনেক দেশের ব্যাপক ভ্রমণ করে প্রাচীন মিশরীয় সভ্যতাকে যথাযথভাবে অনুধাবন করেন। তিনি উপলব্ধি করতে সক্ষম হয়েছেন মিশরের নীল নদের প্লাবনে দুতির প্লাবিত হতো, যে কারণে পলিমাটি পরে নীল নদের তীরাঞ্চল উর্বর হয়ে উঠত এবং উর্বর অঞ্চলে প্রথমে কৃষিভিত্তিক জনসমাজের বসতি গড়ে ওঠে। এভাবে কিন্তু ক্রমশ গড়ে ওঠে প্রাচীন বিশ্ববিখ্যাত মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা মিশের পিছনে এভাবে নীল নদ তথা ভৌগোলিক অবস্থানের সরাসরি প্রভাব লক্ষ্য করা যায়। আর এর জন্য হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন। তো যাই হোক, এই ছিল তোমাদের হচ্ছে নমুনা উত্তর, ঠিক আছে। দুটি প্রশ্ন অবশ্যই দেখবা তো, এবং মনে রাখার চেষ্টা করবা। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।